সুকমৃত অন্তিম পর্ব। কারাগারের অন্ধকার কুঠরি থেকে মুক্তি পেল জাদ। দীর্ঘ ৩টা বছর তাকে কাটাতে হয়েছে কারাগারের কালো অন্ধকার ঘরে। আজ আবার অনেক দিন পর নতুন সূর্যোদয় দেখল সে। একটা বড় দীর্ঘশ্বাস ফেলে কারাগারের বাইরে পা রাখল জাদ। জাদকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল তার বড় ভাই জাইন। জাদকে জড়িয়ে বলল, কতদিন পর তোকে দেখলাম ভাই আমার, আজ আমি বড্ড খুশি। জাদ যেন এসবের কিছুতেই কোনো প্রতিক্রিয়া দেখানোর অবস্থাতে নেই। সে এদিক ওদিক তাকায়, তার চোখ খুঁজছে অন্য কাউকে। জাদের এই অমনোযোগী আচরণ দেখে জাইন বলল, কি হয়েছে জাদ, তুই কি কাউকে খুঁজছিস? জাদ মলিন স্বরে বলে, আমার মান্তাসা আর আমার সন্তান কোথায়? জাইন পুরো স্তব্ধ হয়ে যায় জাদের প্রশ্নে। এর উত্তর দেওয়ার মতো কোনো ভাষা সে খুঁজে পাচ্ছে না। জাইনকে চুপ দেখে জাদ অস্থির হয়ে ওঠে। জাদের ইচ্ছে ছিল জেল থেকে বেরিয়ে সবার প্রথমে মান্তাসা এবং নিজের সন্তানের সাথে দেখা করবে, কিন্তু তার সব ইচ্ছা অপূর্ণ থেকে গেল। আশেপাশে তাকিয়ে সে কোথাও মান্তাসাকে দেখতে পেল না। উপরন্তু জাইনকে চুপ দেখে অস্থির হয়ে বলে উঠল, বল না ভাইয়া, আমার মান্তাসা কোথায়? জাইন কিছু বলতে যাবে, তার আগেই পেছন থেকে একটি নারী কণ্ঠস্বর বলে ওঠে, এই দেখো তোমার ভাতিজা উসমান। জাদ সেই দিকে তাকাতেই হাফসা বেগমকে দেখতে পায়। তার কোলে বছর 3 ছোট্ট এক শিশু, ভীষণ সুন্দর দেখতে, এক কথায় যাকে কিউট বলে। হাফসাকে দেখে জাদ নাখোশ হলো, কিন্তু উসমানের টানে ছুটে গেল। হাফসার কোল থেকে উসমানকে এক প্রকার টেনে নিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? আমার মান্তাসা কোথায়? হাফসা বেগম জাদের দিকে এক পলক তাকিয়ে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আমি আজ যা বলছি তা একদম সত্য। মান্তাসা তোমার গ্রেফতারের পরই এই দেশ ছেড়ে আমেরিকায় চলে গেছে। তারপর ওখানে গিয়ে সে আরেক লোককে বিয়ে করে নিয়েছে। জাদ ক্ষেপে গিয়ে বলে, একদম আমার মান্তাসার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। ও এমনটা করতেই পারে না। ও আমাকে অনেক ভালোবাসে, তাছাড়া ওর গর্ভে আমার সন্তান ছিল। হাফসা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোমার বাচ্চাটাকে ও তো পেটে থাকতেই অ্যাবর্শন করিয়ে নষ্ট করেছে। আমার কথা বিশ্বাস না হলে তোমার ভাইয়াকে জিজ্ঞেস করো। হাফসার কথা শুনে জাদ জাইনের দিকে তাকায়। জাইনের কাছে গিয়ে বলে, আমি এই মহিলাকে একদম বিশ্বাস করি না। আমি জানি এই মহিলা সব মিথ্যা বলছে। আমার মান্তাসা কখনো এমন করতে পারে না। আমি তোমাকে অনেক বিশ্বাস করি ভাইয়া, তুমি আমাকে সত্যটা বলো। জাইন এক পলক হাফসার দিকে তাকিয়ে বলে, হাফসা যা বলছে তা একদম সত্য। তুমি জেলে যাওয়ার পরই মান্তাসা তার আসল রূপ দেখিয়ে দেয়। সে একজন আমেরিকান নাগরিকের হাত ধরে এই দেশ ছেড়ে চলে যায়। তারপর জাদ চিৎকার করে বলে ওঠে, এমনটা হতে পারে না। এই মহিলা তোমাকে এসব বলতে শিখিয়েছে, তাই না? এনার একটা কথা আমি বিশ্বাস করি না। আমার মান্তাসা এমন মেয়ে নয়। জাইন বলে, তুই হাফসাকে ভুল বুঝছিস ভাই। আজ ওর জন্যই তুমি কারাগারের বাইরে আসতে পেরেছ। মানে? জাদের কণ্ঠে বিস্ময়। জাইন বলে, হাফসা ওর চাচাতো ভাই মানে দুবাইয়ের বাদশাকে বলে তোকে বিশেষ ক্ষমার ব্যবস্থা করে কারাগারের বাইরে এনেছে। জাদ হতবাক হয়ে যায় এই কথা শুনে। সে তো সবসময় হাফসাকে খারাপই জেনে এসেছে, যে সবসময় নিজের স্বার্থ আর কর্তৃত্বের জন্য অন্যের ক্ষতি করতে দুবার ভাবে না। নিজের স্বার্থের জন্য সে সব কিছু করতে পারে। সেই হাফসাই কিনা তাকে এত বড় বিপদ থেকে রক্ষা করলো? এটা বিশ্বাস করা কঠিন। হাফসা জাদের উদ্দেশ্যে বলল, আমি জানি তুমি এত সহজে হয়তো আমায় বিশ্বাস করবে না, কারণ তোমার মনে আমাকে নিয়ে অনেক ভুল ধারণা আছে। কিন্তু এখনও তোমার আরও অনেক সত্য জানা বাকি আছে মান্তাসার ব্যাপারে। ওই মান্তাসা কোনো সাধারণ মেয়ে ছিল না, ও একজন আমেরিকান এজেন্ট ছিল। জাদ হতবাকের স্বরে বলে, এসব কি বলছোটা কি তুমি? মান্তাসার আমেরিকান CIS এজেন্ট? এটা হতে পারে না।
ও তো একজন বাংলাদেশি মেয়ে ছিল, ও শৈশব কৈশোর সব বাংলাদেশেই কেটেছে। তাহলে? হাফসা বেগম বলে, তুমি ওই মেয়ের ছলনায় কিছুই বুঝে উঠতে পারোনি। আমার সাথে বাড়িতে ফিরে চলো, তোমার চাচি মানে মান্তাসার ফুপুর মুখ থেকেই সব কিছু শোনো। এখন চলো আমার সাথে। জাদ সিদ্ধান্ত নিল সে সব জেনে ছাড়বে। তাই হাফসাও জায়েনের সাথে নিজের বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে লস অ্যাঞ্জেলেস, ইউএসএ, বিশাল এক ডুপ্লেক্স বাড়ির এক বিলাসবহু ঘরে অবস্থান করছে একজন নারী। তার পরনে জিন্স টপ, তবে মাথায় হিজাব বিদ্যমান। সে স্ক্রিনে কোনো একটা ছবি দেখছে, এক পুরুষের ছবি। সেই ছবির ওপর হাত বুলাতে থাকে। তাহলে তুমি জেল থেকে মুক্তি পেয়ে গেলে, কিন্তু আমার প্রতিশোধের আগুন থেকে তোমায় কোনো মুক্তি নেই। এবার তোমায় সেই প্রতিশোধের আগুনে জ্বলতে হবে। বলে সে ক্রোধে কাঁপতে লাগলো। ক্রোধের আগুন ফুলকির মতো জ্বলছে তার চোখে। যেই ক্রোধ যেন সব কিছু ধ্বংস করে দেওয়ার সংকেত দিচ্ছে। এমন সময় কেউ তার পেছন থেকে কাঁধে হাত রাখল। নারীটি পেছনে ফিরে কাউকে দেখেই আশ্বস্ত হলো। তার উদ্দেশ্য বলল, আমাকে প্রতিশোধ নিতেই হবে ভাইয়া। আমাকে আমার সন্তানের জন্য প্রতিশোধ নিতে হবে। ও আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছে। আমি সব কিছুর প্রতিশোধ নেব। হ্যাঁ, তুমি সব কিছুর প্রতিশোধ নেবে। প্রস্তুত হও, আগামীকাল আমরা দুবাই যাচ্ছি। অবশেষে বাড়িতে ফিরে নিজের চাচি হুসেনারা বেগমের সামনে বসে আছে জাদ। হুসেনার বেগম বলছেন, মান্তাসা আমাদের সবার সাথে মিথ্যা অভিনয় করেছে। ও সম্পূর্ণ মিথ্যা একটা গল্প বানিয়েছে। মান্তাসা আবু সুফিয়ানের দ্বারা অত্যাচারিত ছিল না। ওরা দুজনে একসাথে মিলিত ছিল। মিথ্যা অভিনয় করে ও এই বাড়িতে আশ্রয় নেয়। ওরা আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA-র হয়ে কাজ করত। ও এখানে এসেছিল আমাদের এবং দুবাই রাজপরিবারের ওপর নজরদারি করতে। এখানে এসেও এসব অভিনয় চালিয়ে তোমার মনে জায়গা করে নিয়ে তোমায় বিয়ে করে। আর তারপর প্ল্যান করে তোমার মা এবং আমার মেয়ে হুমায়রাকে। জানি না এসবের পেছনে ওর কোন স্বার্থ ছিল, কী কারণে আমার ছোট্ট নাতিনটাকে মাতৃহারা করলো। তোমাকে জেলে পাঠানোর ক্ষেত্রেও ওরই ষড়যন্ত্র ছিল। যাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে বলে, যদি এমন হয় তাহলে মান্তাসা আবু সুফিয়ানকে আমার হাতে মরতে দিল কেন? এদের জন্য এজেন্টদের জীবন কোনো গুরুত্বপূর্ণ কিছু না। তারা কাজে নেমেই পড়ে নিজেদের জীবনের মায়া ছেড়ে। তাদের উদ্দেশ্য পূরণের জন্য তারা সব করতে পারে। কিন্তু আমার এসব কিছু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলেও এটাই সত্য। সব শুনে জাদ ভীষণ হতবাক। দীর্ঘ 2 বছর পর দুবাইয়ের মাটিতে পা রাখল মান্তাসা। তার পরনে সারা শরীর আবৃত করা বোরখা। বলা বাহুল্য এই অবস্থায় কেউই তাকে চিনতে পারবে না। মান্তাসার পাশে দাঁড়িয়ে একজন শ্বেতাঙ্গ পুরুষ। দুজনে একসাথে রওনা দেয়। বিলাসবহুল গাড়িতে করে পৌঁছে যায় একটি বিশাল বড় ইমারতের সামনে। গাড়ি থেকে নামতেই কয়েকজন সিকিউরিটি গার্ড তাদের ঘিরে ধরে। দুজনে একসাথে ইমারতের ভেতরে প্রবেশ করে। মান্তাসা একটি কক্ষে প্রবেশ করে, সেই শ্বেতাঙ্গ পুরুষ আরেক রুমে। কিছু সময় পর দুজনে ডিনার করতে একত্রিত হয়েছে। খাবার টেবিলে বসে খাবার সময় মান্তাসার চোখের জল লক্ষ্য করে পুরুষটি বলে, কেন কাঁদছো বোন? মান্তাসা কাঁদতে কাঁদতে বলে, কেন আমার সাথে এমন হলো ভাইয়া? আমি তো জাদকে অনেক ভালোবাসতাম ভাইয়া। ও কেন আমার সাথে এমন করলো? কেন এভাবে ঠকালো আমায়? কেন আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিল? আমি কি অন্যায় করেছিলাম? মিস্টার স্মিথ মান্তাসার এরকম কান্না শুনে অতীতের পাতায় চোখ বুড়ালো। সেই দিন তিনি একটা জরুরি কাজে দুবাইতে এসেছিলেন। রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে তিনি দুবাইয়ের দরিদ্র এলাকায় পৌঁছে যায়। অনেকেই হয়তো জানেন না, দুবাইয়ে একদিকে যেমন রয়েছে ঝাঁ চকচকে শহর, বড় বড় ইমারত, অপর প্রান্তে এই এক দরিদ্র এলাকাও আছে। সেই স্থানে ঘুরতে গিয়ে মিস্টার স্মিথ লক্ষ্য করেন ফুটপাতে বসে আছে এক রমণী। তাই তিনি গাড়ি থামিয়ে উঠে সেই রমণীর কাছে যান। রমণী তাকে দেখে গুটিয়ে যায়। মিস্টার স্মিথ তাকে প্রশ্ন করেন,
কে তুমি? কি করছো এখানে? এর মধ্যে তিনি লক্ষ্য করেন সেই রমণীর কোলে একটা ছোট্ট বাচ্চা, যার কোনো সাড়া শব্দ নেই। রমণী কাঁপা কাঁপা গলায় বলে, আমার আমার নাম মান্তাসা, আমাকে বাঁচান ভাইয়া। ওরা আমায় মেরে ফেলবে, আমার সন্তানকেও মেরে ফেলবে। আমাকে না বাঁচান অসুবিধা নেই, কিন্তু আমার সন্তানকে বাঁচান। ও একটা মাসুম বাচ্চা, মাত্র 1 সপ্তাহ বয়স ওর, ইতিমধ্যেই অনেক অসুস্থ। দেখেন না, কোনো রেসপন্স করছে না। মিস্টার স্মিথ এই অবস্থা দেখে ঘাবড়ে যান। তাই তিনি বলেন, তুমি আমার সাথে এসো, আমাকে ভরসা করতে পারো। আমারও তোমার মতো একটা ছোট বোন ছিল, নিজের ভাইয়ের মতো আমায় ভরসা করতে পারো, এসো। মান্তাসার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে মিস্টার স্মিথের গাড়িতে বসে পড়ে। মিস্টার স্মিথ লক্ষ্য করেন মান্তাসার কোলে তার সন্তান কোনো রেসপন্স করছে না। তাই তিনি বলেন, আমার মনে হয় আমাদের আগে হসপিটালে যাওয়া উচিত। তোমার শিশুর তো চিকিৎসার প্রয়োজন। একটু দূরে কোথাও নিয়ে চলুন। ওরা মনে হয় এখনও আমাকে ফলো করছে, যাতে করে ওরা আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিতে পারে। কে তোমার মেয়েকে তোমার থেকে কেড়ে নেবে? ওর বাবার লোকেরা। কি? ঠিক শুনেছেন আপনি, আমার স্বামীর আদেশে এসব হচ্ছে। আমার স্বামী চান আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিতে। মান্তাসা নিজের কথা শেষ করতে পারে না, তার আগেই সামনে থেকে কয়েকটা গাড়ি তাদেরকে আটকে দেয়। মিস্টার স্মিথ গাড়ি থেকে নামতে বাধ্য হন। মান্তাসা নিজের মেয়েকে জোরে আঁকড়ে ধরে। মিস্টার স্মিথ বলে, তুমি ভয় পেও না বোন, আমি আছি তোমার পাশে। তোমার বা তোমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। মিস্টার স্মিথ গাড়ি থেকে বলেন, কে আপনারা, আর এইভাবে আমাদের গাড়িকে আটকে রেখেছেন কেন? আমাদের পথ থেকে সরে দাঁড়ান। আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের বসের অর্ডার পালন করতে হবে। উনি আমাদের বলেছেন এই বাচ্চাটাকে যে করেই হোক তুলে নিয়ে যেতে। কে আপনাদের বস? মোহাম্মদ জাদ। আমি কিছুতেই আপনাদের কোনো অন্যায় করতে দেব না। এক মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিতে দেব না। তাহলে মর। এই বলেই তারা মিস্টার স্মিথকে মারতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে মান্তাসা গাড়ি থেকে নেমে এবং বলে, দয়া করে ওনাকে মারবেন না, উনি মরে যাবেন। এর মধ্যে কয়েকজন এগিয়ে এসে মান্তাসার কোল থেকে তার মেয়েকে কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। এর মধ্যে মান্তাসার মেয়ে রেসপন্স করে, সে হাত নাড়ায়। এটা দেখে মান্তাসা একটু স্বস্তি পায়, কিন্তু মুহূর্তের মাঝে একজন লোক তার থেকে বাচ্চাকে কেড়ে নেয়। মান্তাসা লোকটির পায়ের কাছে বসে বলে, দয়া করে আমার বাচ্চাকে নিয়ে যাবেন না, ও যে এখনও ছোট, মাকে ছাড়া কিভাবে বাঁচবে। আপনাদের বসকে গিয়ে আপনারা বলুন যে ও একটু বড় হলে, একটু স্টেবল হলে আমি নিজে ওকে গিয়ে আপনাদের বসের কাছে দিয়ে আসব। ও তো বাবা হয়, ওর অধিকার আমি হরণ করব না, কিন্তু দয়া করে এভাবে আমার মেয়েকে আমার থেকে কেড়ে নেবেন না। লোকটি লাথি মেরে মান্তাসাকে সরিয়ে দিয়ে বলে, আমাদের কিছুই করার নেই, আমাদের বসের আদেশ মানতেই হবে। বলেই তারা মান্তাসার চোখের সামনে একটি গাড়ি করে তার সন্তানকে নিয়ে চলে যায়। মান্তাসা ভীষণভাবে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। মিস্টার স্মিথ মান্তাসাকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করে। মান্তাসা জ্ঞান ফেরার পর সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সারাক্ষণ আমার মেয়ে বলে কান্না করতে থাকে। মিস্টার স্মিথ এরপর উন্নত চিকিৎসার জন্য মান্তাসাকে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসে। এরপর সেখানে টানা 1 বছর চিকিৎসার পর মান্তাসা সুস্থ হয়ে ওঠে। তারপর থেকেই তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। অতীতে এই সমস্ত কথা ভেবে কান্নার গতি বাড়িয়ে দেয় মান্তাসা। হুঙ্কার দিয়ে বলে, আমি জাদকে ক্ষমা করব না। আমার থেকে আমার মেয়েকে আলাদা করার শাস্তি ওকে আমি দেবই। সেজন্য আমি ফিরে এসেছি দুবাইতে। এবার দুবাই দেখবে একজন মায়ের প্রতিশোধ। হুসেনেরা বেগম বিষণ্ণ মনে নিজের ঘরে বসে আছেন। হঠাৎ করে তিনি বুঝতে পারেন কেউ আচমকা এসে তার কোল দখল করে বসে আছে। তিনি উসমানকে দেখতে পান নিজের কোলে। ছেলেটার মুখে বড্ড মায়া। তিনি উসমানের মাথায় হাত বুলিয়ে বলেন, আহা আমার উসমান। জাইনও সেই সময় তার কক্ষে চলে আসে। জাইনকে দেখেই হুসেনারা বেগম অপরাধবোধ মাথাচাড়া দিয়ে ওঠে। তিনি বললেন, আমরা অনেক স্বার্থপর, অনেক পাপী, তাই না? আল্লাহ আমাদের কখনোই ক্ষমা করবেন না। নিজের চোখের সামনে এত অন্যায় ঘটতে দেখেও শুধুমাত্র নিজেদের কথা ভেবে আমাদের মিথ্যা কথা বলতে হচ্ছে।
জাইন অসহায় কণ্ঠে বলে, মান্তাসা, জাদ ওদের সাথে এত অন্যায় দেখেও আমাদের চুপ থাকতে হচ্ছে। হাফসার এই নোংরা চক্রান্তে সামিল হতে হচ্ছে, না হলে ও যে উসমানের চিকিৎসার সব খরচ দেওয়া বন্ধ করে দেবে, আর আমার ছেলেটা বিনা চিকিৎসায় মারা যাবে। জাইন মনে করে মান্তাসাকে যেদিন হাফসা বেগম বাড়ি থেকে বের করে দিয়েছিল, এরপর থেকেই সে অপরাধ বোধে ভুগছে হুসেনারা বেগম। তার চাচা এবং উসমানকে নিয়ে তিনি বাড়ি ছেড়ে গিয়ে মান্তাসার পাশে দাঁড়াতে চায়, কিন্তু উসমান হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়া হলে তার একটি বিরল রোগ ধরা পড়ে, যা চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। হাফসা তখন সেই টাকা দিতে রাজি হয়, কিন্তু বিনিময়ে তাদের সবাইকে নিজের গোলাম বানিয়ে নেয়। তারপর তিনি হুসেনারা বেগমকে বলে মান্তাসাকে একটা আশ্রয়ের ব্যবস্থা করে দেয়। হুসেনারা বেগম পুরো 9 মাস নানা কথা বলে যাদের বিরুদ্ধে মান্তাসার মন বিষিয়ে দিতে বাধ্য হয়। এরপর তো জায়নও এতে যোগ দেয়। সে মান্তাসাকে জানায় জাদ তার বাচ্চাকে তার থেকে আলাদা করতে চায়। এরপর তো যাদের গ্যাংয়ের লোক দিয়ে হাফসা এসব কিছু করায়, আর বর্তমানে এভাবে জাদকে মান্তাসার সম্পর্কে ভুল বোঝানো হচ্ছে। এইসব মনে করে জাইন বলে, আমাদের পাপের পরিমাণ বাড়ছে, কিছু একটা করা দরকার। যাদের আজকের মন ভালো নেই, সকাল থেকে নানা দুশ্চিন্তা তাকে গ্রাস করেছে, তাই সে উদাস মনে ঘরে বসে আছে। এমন সময় জাইন হাঁফাতে হাঁফাতে তার রুমে আসলো। জাইন যাদের রুমে এসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে আমার অনেক কিছু বলার আছে ভাই। হ্যাঁ ভাই বল। তারপর জাইন জাদকে কিছু একটা বলে, যা শুনে জাদ পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এরপর ক্রোধ মিশ্রিত স্বরে বলে, এত কিছু হয়ে গেল, অথচ তুই আমাকে কিছুই জানানোর প্রয়োজন মনে করলি না। আমাকে ক্ষমা করে দিস ভাই, আমি তোকে জানাতে চেয়েছিলাম, কিন্তু এখনই আমাকে সেই অনাথ আশ্রমে নিয়ে চল। হাফসা বেগম আমাদের সাথে অনেক খেলা খেলেছে, এবার আমরা তার সাথে খেলব। তার সকল অপকর্মের জন্য তাকে যথাযথ শাস্তি পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমি করে দেব। জাইন দুঃখের সহিত বলে, কিন্তু আফসোস, কোনো কিছু আর আগের মতো হবে না। আমি তো এটাও জানি না যে মান্তাসা এখন কোথায় আছে। যতদূর শুনেছি ও আমেরিকায় আছে। তোর সম্পর্কে ওর মনে নেতিবাচক ধারণা জমে আছে, ও ঘৃণা করে তোকে। এত কিছু কিভাবে ঠিক হবে? আমি মান্তাসাকে চিনি, ও বেশি দিন আমার উপর রাগ করে থাকতে পারবে না। ও কিছুতেই আমাকে ভুল বুঝে থাকতে পারবে না। ওকে আমি সবটা বোঝালেই ও বুঝবে, কিন্তু তার আগে আমাকে এখনই অনাথ আশ্রমে যেতে হবে, আমার সন্তানের কাছে। ও যে এতগুলো দিন ওর বাবা মাকে ছাড়াই পার করেছে, এখন ওর আমার সঙ্গের প্রয়োজন। ওর মাকেও ওর প্রয়োজন। আমি জানি একবার ওর কাছে পৌঁছাতে পারলে ওর মার ভুল ভাঙানো সম্ভব হবে। জাইন মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক ইশারা করে। জাদ দ্রুত তৈরি হয়ে বের হয়। তাকে এখন অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। তাকে প্রথমে নিজের সন্তানের কাছে পৌঁছে যেতে হবে, তারপর আমেরিকায় মান্তাসার কাছে যেতে হবে। এসব ভেবেই জাদ ঘর থেকে বের হয়। হাফসা বেগম নিজের মনে মনে নিজের নোংরা পরিকল্পনা সাজাচ্ছিল। তিনি ইতিমধ্যেই জেনে গেছেন যে মান্তাসা আমেরিকা থেকে দুবাইতে চলে এসেছে। এটা জেনে তিনি ভীষণ খুশি হয়েছেন, কারণ তিনি ভাবছেন এখন জাদ এবং হুমায়রার প্রতিশোধ খেলা চলবে। হাফসা বেগম এসব ভেবেই বললেন, এবার হবে আসল মজা। দুজন স্বামী স্ত্রী যারা একে অপরকে নিজের জীবনের থেকেও ভালোবাসত, আজ তারা মহাবিশ্বের সবথেকে বেশি ঘৃণা করে একে অপরকে। এবার দেখা যাক তাদের প্রতিশোধের আগুন কতটা জ্বলে, তাদের একে অপরের প্রতি ঘৃণার পরিমাণ কি হয়। আমি তো সবথেকে চরম পরিণতি দেখার অপেক্ষায় আছি, যা দেখে আমি চরম আত্মার শান্তি পাব। সকালে নিউজ চ্যানেল দেখে হাফসা ভীষণ আনন্দ পেল। নিউজে দেখাচ্ছে জাদ নামক একজনকে তার স্ত্রী মান্তাসা হত্যা করেছে। এই নিউজটা দেখে হাফসা বেগম তো পারলে খুশিতে নাচতে শুরু করে দেয়। অনেক কষ্টে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে বলেন, অবশেষে তাহলে এই আপদটা দূর হলো। যাই হোক, এখন তো শুধুই আমার আনন্দের পালা। হুসেনেরা বেগম সেখানে উপস্থিত হয়ে বললেন,
খুশি তো তুমি যা চেয়েছিলে তাই পেয়েছো। তোমার জন্য আমাদের সাজানো গোছানো সংসারটা তছনছ হয়ে গেল। হ্যাঁ, আমি সত্যিই অনেক খুশি। আমি চেয়েছিলাম সবার উপর আধিপত্য বিস্তার করতে, আজ আমি তা করতে সমর্থ হয়েছি। আমার থেকে বেশি খুশি আর কে হবে? এই বলে সে হাসতে হাসতে একে একে শুরু করে শেষ পর্যন্ত নিজের সব অপরাধের বর্ণনা দিতে থাকে, যা শুনে হুসেনারা বেগম হতভম্ব হয়ে যান। হাফসার সব কথা বলা শেষ হলে হঠাৎ করেই হুসেনারা বেগম হাসতে শুরু করে। তাকে এইভাবে হাসতে দেখে হাফসা হতবাক হয়ে বলে, এভাবে হাসছেন কেন? হুসেনারা বেগম বলেন, তুমি নিজেও জানো না তুমি নিজের কত বড় সর্বনাশ করলে। ওই দিকে তাকিয়ে দেখো, কারা যেন তোমার আপ্যায়নের জন্য দাঁড়িয়ে আছে। এমন সময় পুলিশরা ঘরের ভেতরে ঢুকে পড়ল। মান্তাসাও আসে, তার কোলে একটা মেয়ে। একটু পর হাফসা চরম পর্যায়ে অবাক হয় জাদকে সেখানে দেখে। হাফসা বেগম হতবাক হয়ে বলে, জাদ, তুমি বেঁচে আছো? হ্যাঁ। কেন বিশ্বাস হচ্ছে না? কিন্তু নিউজ চ্যানেলে যে দেখলাম ওটা একটা ফেক রেকর্ডিং ছিল, যা আমরা আপনাকে বোকা বানানোর জন্য চালিয়েছিলাম। মান্তাসার কথায় হাফসা বেগম চরম পর্যায়ে অবাক। এর মধ্যে পুলিশ এগিয়ে এসে তার হাতে হাতকড়া পরায়। জাদ বলে, আপনি কি ভেবেছিলেন আমার আর মান্তাসার মাঝে এত সহজে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারবেন? এটা এতটাও সহজ না। এবার দেখুন আপনার পরিণতি কতটা ভয়াবহ হয়। এদিকে মান্তাসা বলে, আপনি সারা জীবন যা যা অন্যায় করেছেন তার শাস্তি পেতে হবে। আপনি এতটা নির্দয় যে আমার এই ছোট্ট মেয়েটাকে অনাথ আশ্রমে রেখেছিলেন। আপনার জন্য ও এতদিন নিজের মা বাবার ভালোবাসা পায়নি। হাফসা একবার বাচ্চাটার দিকে তাকায়। কারোর প্রতি কখনো তার মায়া হয়নি, কিন্তু এই বাচ্চাটার প্রতি হয়েছে। বাচ্চাটা কি মিষ্টি দেখতে। হাফসা বেগম এই প্রথম নিজের কোনো কাজের জন্য আফসোস করছেন। এদিকে জাদ বলে, কাকে কি বলছো মান্তাসা? ওনার কি কোনো মায়াদয়া আছে? পুলিশ অফিসার, আপনারা জলদি ওনাকে নিয়ে যান। পুলিশ হাফসা বেগমকে নিয়ে যায়। এদিকে মান্তাসা জাদের দিকে তাকিয়ে বলে, সব ভুল বোঝাবুঝির বাধা অতিক্রম করে আজ আমরা এক হতে পেরেছি। জাদ হালকা হেসে মনে করে আজ সকালের ঘটনা, যখন সে প্রথম অনাথ আশ্রমে গিয়ে নিজের মেয়েকে দেখেছিল। মেয়েটাকে দেখেই সে বুঝেছিল এটা তারই সন্তান, কারণ মেয়েটা যেন তারই প্রতিচ্ছবি। এরপর জাদ জানতে পারে মান্তাসা দুবাইতে আছে। এটা জানতে পেরে সে ছুটে যায় মান্তাসার কাছে। মান্তাসা প্রথমে জাদকে দেখে অনেক রেগে যায়, তার সাথে কথা বলতেও প্রস্তুত ছিল না। জাদ অনেক অনুনয় বিনয় করে তার সাথে কথা বলে, তাকে সবটা বুঝিয়ে বলে। নিজের মেয়েকে কাছে পেয়ে মান্তাসা তাকে বুকে জড়িয়ে নেয়। এরপর দুজনে পরিকল্পনা করে এত কিছু করে যাতে হাফসা বেগমকে উচিত শিক্ষা দিতে পারে, আর হুসেনারা বেগমও তাদের এ কাজে সাহায্য করেন। অতঃপর তাদের সব পরিকল্পনা সফল হয়। জাদ মান্তাসার হাত ধরে বলে, আমি তোমাকে আর আমার মেয়েকে নিয়েই বাকি জীবন থাকব। আমি চাই আমাদের জীবন যেন এবার সত্য সুখে ভরে যায়। সুখ নামক অমৃতের ছোঁয়ায় যেন আমরা পাই। জাইন নিজের ছেলে উসমানকে কোলে নিয়ে বলে, এই বাড়ি হাফসার নামে ছিল, সব সম্পত্তি ওর নামে, তাই হয়তো আমরা আর এখানে থাকতে পারবো না। মান্তাসা বলে, কোনো ব্যাপার না, আমি এখানে একটা বাড়ি কিনেছি, আমরা সবাই এখন থেকে সেখানেই থাকবো। মিস্টার স্মিথও সেখানে উপস্থিত হন। তাকে থেকে জাদ বলে, আপনাকে অনেক ধন্যবাদ আমার মান্তাসাকে এত ভালো রাখার জন্য। আমি শুনেছি আপনি ওকে নিজের বোনের মতো আগলে রেখেছিলেন। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, ওকে আমি সবসময় নিজের বোনই ভেবেছি। হাফসার জেলখানায় দিনগুলো খুব কষ্টে যাচ্ছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার ওপর দিনে মাত্র একবেলা খেতে দেয়, তাও অল্প পরিমাণে। খিদের চোটে হাফসাকে ইঁদুর আর তেলাপোকা ধরে খেতে হয়। এছাড়া ইঁদুর ছারপোকার কামড় তো আছেই। এখন হাফসা বেগম অনেক বেশি আফসোস করে নিজের কৃতকর্মের জন্য। সে এটাই ভাবে কিভাবে নিজের কৃতকর্মের জন্য এতগুলো জীবন নষ্ট করে দিয়েছে। এসব ভেবে দীর্ঘশ্বাস পড়ে তার জীবন যায়। এদিকে জাদ, মান্তাসা এবং তাদের মেয়ে জান্নাতের জীবন সুখ অমৃতে ভরে গেছে। হুসেনারা বেগমও
জায়েন ও উসমানের মধ্যে নিজের সুখ খুঁজে নিয়েছেন। মিস্টার স্মিথ আমেরিকায় ফিরে গেছেন, তবে মান্তাসাদের সঙ্গে যোগাযোগ রাখেন। এইভাবেই যাচ্ছে সবার জীবন। অবশেষে সুখ অমৃত সমাপ্ত হলো। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন।